হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের সবার? আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তো শুরুতে একটা প্রশ্ন করা যাক। ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে তোমার বাসা কোথায়। তুমি তাকে উত্তর দিলা যে তোমার বাসা হচ্ছে বাংলাদেশে। ঠিক একই প্রশ্ন অন্য আরেকজনকে করা হলো যে তার বাসা কোথায়, কিন্তু সে উত্তর দিল যে তার বাসা হচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগের ফার্মগেট এলাকার তেজগাঁও। এখন তুমি বলো, এই দুজনের মধ্যে কাকে খোঁজা সবচাইতে বেশি সহজ হবে? তুমি বলছো যে তুমি বাংলাদেশে থাকো। হ্যাঁ, তোমারটাও সঠিক, তুমি বাংলাদেশেই থাকো, কিন্তু বাংলাদেশে তো অনেক লোকজন। এত লোকজনের মধ্যে তোমাকে খোঁজা কিন্তু অনেক কষ্টকর হবে। কিন্তু দ্বিতীয় জন একটা নির্দিষ্ট জায়গার নাম বলে দিছে যে সে ফার্মগেট এলাকায় থাকে। তাহলে আমরা যদি তাকে ফার্মগেট এলাকায় গিয়ে খুঁজি, তাহলে কিন্তু তোমার থেকে তাকে অনেক সহজেই খুঁজে বের করতে পারবো। ঠিক তেমনি পৃথিবীতে কিন্তু অনেক ধরনের প্রজাতি বা অসংখ্য প্রাণী রয়েছে। এত প্রজাতি বা এত প্রাণীদের সম্পর্কে তাদের জীবনযাপন, তারপরে হচ্ছে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে জ্ঞান ধারণ করা আমাদের জন্য কিন্তু খুবই কঠিন। এর জন্যই আমরা যদি শ্রেণীবিন্যাসের মাধ্যমে কোনো একটা প্রাণীর গণ বা প্রজাতি বলে দেই, তাহলে সেই গণ বা প্রজাতির সূত্র ধরে আমরা সেই প্রাণীর জীবন বৈশিষ্ট্য বা চিহ্নিতকরণ বৈশিষ্ট্য খুব সহজেই বের করে ফেলতে পারবো। আর এটাই হচ্ছে শ্রেণীবিন্যাসের মূল উদ্দেশ্য। আমরা যদি বইয়ের ভাষায় বলি, তাহলে হচ্ছে সহজে সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণীজগৎকে জানার জন্য এর বিন্যস্তকরণ প্রয়োজন। আর বিন্যস্ত করার পদ্ধতিকে বলা হয় শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাস এই শ্রেণীবিন্যাসটা সংখ্যা হিসেবে নম্বরের সংখ্যা হিসেবে অনেক ইম্পর্টেন্ট। সো এই সংজ্ঞাটা একটু ভালো করে পড়ুন, যে কোনো সময় সৃজনশীলে নম্বর এটা চলে আসতে পারে। বইতে তো অনেক কিছু লেখা আছে, কিন্তু সব কথা তো আর বা সব লাইন তো আর ইম্পর্টেন্ট না। যে লাইনগুলো বেশি ইম্পর্টেন্ট সেই লাইনগুলো আমি হাইলাইটার পেন দিয়ে হাইলাইট করে রাখছি। তোমরা করবা কি, তোমরা হচ্ছে প্রথমে পুরো বইটা একবার রিডিং করবা, তারপর হচ্ছে হাইলাইটার পেন দিয়ে যেগুলো হাইলাইট করছি সেগুলো একবার ভালো মতো পড়বা, তাহলেই হয়ে যাবে। তারপর হচ্ছে আজ পর্যন্ত প্রায় 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে। এই 15 লক্ষ প্রজাতির বৈশিষ্ট্য কিন্তু আমাদের মনে রাখা সম্ভব না, কিন্তু আমরা শ্রেণীবিন্যাসের মাধ্যমে এই 15 লক্ষ প্রজাতির প্রাণীর গঠন ও প্রকৃত সম্পর্কে খুব সহজেই জানতে পারি। তারপর যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে শ্রেণীবিন্যাস কি বা শ্রেণীবিন্যাস কাকে বলে, তাহলে যদি তুমি খুব সহজেই বলতে চাও, তাহলে হচ্ছে জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। কিন্তু যদি পরীক্ষায় আসে শ্রেণীবিন্যাসের সংজ্ঞা লেখো, তখন কিন্তু এটা দিবা না, তখন কিন্তু আগের সংজ্ঞাটাই দিবা, কারণ এটা অনেক বেশি ইজি হয়ে যায়। তারপরে প্রয়োজনের তাগিদে বর্তমানে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে। এর নাম হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি। এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কিন্তু এখানে ভালো মতো ওই সংখ্যাটার অ্যান্সার দেওয়া নাই। আমি হচ্ছে একটা স্লাইড নোটে এটার অ্যান্সার দিয়ে দিচ্ছি, তোমরা এটা নোট করে নিও। এই দেখো, জীববিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ, শনাক্তকরণ ও শ্রেণীবিন্যাস পদ্ধতি আলোচনা করা হয় তাকে শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি বলে। এটা তোমরা বইয়ের কোনো পাশে লিখে রাখো। তারপর হচ্ছে প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচাইতে নিচের ধাপ বা একক। শ্রেণীবিন্যাসে কিন্তু অনেকগুলো ধাপ রয়েছে, এই সব ধাপের মধ্যে সবচাইতে নিচের ধাপ হচ্ছে প্রজাতি, আর এই প্রজাতির উপরের ধাপ হচ্ছে গণ। তারপরে উদাহরণ যেমন প্রজাতির উদাহরণ হচ্ছে মানুষ, কোনো ব্যাঙ, কবুতর ইত্যাদি। এই শ্রেণীবিন্যাসের ইতিহাসে কিন্তু অনেকজন বিজ্ঞানী অনেক ভূমিকা রাখছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যারিস্টটল, জন রে এবং ক্যারোলাস লিনিয়াস। কিন্তু এই ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। অ্যারিস্টটল, জন রে এছাড়া এই দুইজনও তো কিন্তু অনেক ভূমিকা রাখছে, কিন্তু ক্যারোলাস লিনিয়াসকেই কেন শ্রেণীবিন্যাসের জনক বলা হয়? তিনি ছিলেন একজন প্রকৃত বিজ্ঞানী, আর মেইন কারণ হচ্ছে তিনিই সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন। আর এই প্রজাতির বৈশিষ্ট্য হচ্ছে দুইটি অংশ, একটি হচ্ছে গণ আর একটা হচ্ছে প্রজাতি। যেহেতু এর দুইটি অংশ, তাই নামকরণ করা হয়েছে দ্বিপদ বা দুইটি পদ।
আর এর অপর নাম হচ্ছে বৈজ্ঞানিক নামকরণ। যেমন মানুষের বৈজ্ঞানিক নামকরণ হচ্ছে হোমো স্যাপিয়েন্স। বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংলিশ ভাষায় লিখতে হয়। এখানে কিন্তু হোমো স্যাপিয়েন্সটা ল্যাটিন ভাষায় লিখছে, কারণ দেখো যে হোমো স্যাপিয়েন্স হচ্ছে হালকা করে বাঁকানো লেখা, আর ল্যাটিন ওয়ার্ডগুলো হচ্ছে ইংলিশ ওয়ার্ড হচ্ছে হালকা করে বাঁকানো ভাবে লেখা থাকে। এখানে দেখো যে এই যে ট্যাক্সোনমি, এটা কিন্তু ইংলিশ ওয়ার্ডে লিখছে, কারণ এটা সব অক্ষর সোজা আর এটার অক্ষর হালকা বাঁকা করা। কিন্তু আমরা তো নর্মালি লিখি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে লেখার পর আমরা যদি সেই ইংলিশ ল্যাঙ্গুয়েজের নিচে একটা আন্ডারলাইন করে দেই, গণ বা প্রজাতি আলাদা আলাদা ভাবে দিতে হবে, একসাথে না। যেমন হোমো আর স্যাপিয়েন্সের আলাদা আলাদা নিচে আন্ডারলাইন যদি আমরা করে দেই, তখন আমাদের ইংরেজিতে লিখলেও কোনো সমস্যা হবে না এবং আমাদের বৈজ্ঞানিক নামকরণের লেখাটা অনেক শুদ্ধ হবে। তারপর একটা ছক দিছে, এখন তুমি তোমার নিজের খাতায় নিচের ছকটি আঁকো এবং ছকটি পূরণ করো। হচ্ছে এটা প্রাণীর নাম, বাসস্থান, গঠন, উপকারিতা, অপকারিতা। প্রাণীর নাম হচ্ছে বানর, কেঁচো, ঝিনুক, পাখি এবং মাছ। চলো তাহলে এটা আমরা এখন সলভ করি। তো দেখো বলছে হচ্ছে প্রাণীর নাম, বাসস্থান, গঠন, উপকারিতা, অপকারিতা। প্রাণী হচ্ছে বানর। বানরের বাসস্থান কোথায়? বানরের বাসস্থান হচ্ছে বন জঙ্গলে থাকে। এর গঠন হচ্ছে বানর কিন্তু মেরুদণ্ডী প্রাণী। উপকারিতা হচ্ছে বানর কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষা করে। অপকারিতা হচ্ছে বানর কিন্তু বন জঙ্গলে বা আশেপাশে যেসব গাছগাছালি থাকে সেই সব গাছগাছালি ফল নষ্ট করে ফেলে। তারপরে হচ্ছে কেঁচো। কেঁচো কোথায় থাকে? কেঁচো তো মাটিতেই থাকে। কেঁচোর গঠন হচ্ছে কেঁচো কিন্তু অমেরুদণ্ড প্রাণী, এর দেহ কিন্তু অনেক নরম। তারপরে হচ্ছে উপকারিতা, কেঁচো যদি মাটির মধ্যে থাকে তাহলে মাটির কিন্তু গুণাগুণ অনেক বৃদ্ধি পায়, মাটি অনেক উর্বর হয়। কিন্তু কেঁচো যদি অতিরিক্ত থাকে বা অতিরিক্ত কেঁচো মাটিতে থাকে তখন কিন্তু কেঁচো যদি অতিরিক্ত ব্যবহার করা হয় মাটিতে তখন কিন্তু এর ব্যবহারে ক্ষতি হয়। তারপরে হচ্ছে ঝিনুক। ঝিনুক থাকে কোথায়? ঝিনুক থাকে বিভিন্ন জলাশয়ে, খাল বিলে, তারপরে সমুদ্রে, মানে জলের মধ্যেই থাকে মূলত। তারপরে হচ্ছে ঝিনুক হচ্ছে অমেরুদণ্ডী। তারপরে উপকারিতা হচ্ছে ঝিনুক থেকে কিন্তু মুক্তা বের হয়, এটা একটা উপকার। তারপরে হচ্ছে অপকারিতা, যদি ঝিনুক থেকে হচ্ছে মুক্তা বের হওয়ার আশায় যদি অপরিপক্ক ঝিনুকই যদি আমরা মনে করো অতিরিক্ত আহরণ করি তখন কিন্তু পরিবেশে অনেক ক্ষতি হয়। তারপর হচ্ছে পাখি। পাখি কোথায় থাকে? পাখি হচ্ছে গাছে থাকে, না হয় হচ্ছে আকাশে থাকে। এই পাখির গঠন হচ্ছে এর কিন্তু পালকযুক্ত, মানে পাখির পালক আছে। তারপর হচ্ছে উপকারিতা হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। পাখি কিন্তু আমাদের বিভিন্ন কীটপতঙ্গ বা ময়লা আবর্জনা খেয়ে কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তারপরে হচ্ছে পাখির অপকারিতা। পাখির অপকারিতা হচ্ছে যখন কৃষক ক্ষেতে শস্য উৎপন্ন হয় তখন কিন্তু এই শস্য খেয়ে কৃষকের কিন্তু অনেক বড় লস করে, তো এটা পাখির একটা অপকারিতা। তারপরে হচ্ছে মাছ। মাছ কোথায় থাকে? মাছ তো অবশ্যই জলে থাকে। মাছে কিন্তু আঁশ আছে। তো মাছের গঠন হচ্ছে মাছের আঁশ যুক্ত দেহ। তারপর মাছের উপকারিতা হচ্ছে আমরা মাছ বিভিন্ন ধরনের প্রোটিন জাতীয় খাদ্য হিসেবে আমাদের ব্যবহার করা হয়। সো মাছ হচ্ছে খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। তার মাছের অপকারিতা হচ্ছে মাছ কিন্তু আমাদের পানিতে কিন্তু অনেকভাবে দূষিত করে। তো বলা যায় যে মাছ কিন্তু জলদূষণের জন্য দায়ী। তো এটা সলভ হইলো। তোমরা এটা পাশে ওই শূন্যস্থানে এই সবগুলো লিখে রাখো, নোট করে রাখো, তাহলে তোমাদের জন্য রিভিশন দিতে অনেক ইজি হবে। এখন হচ্ছে অমেরুদণ্ড প্রাণীর শ্রেণীবিন্যাস। আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। এই শ্রেণীবিন্যাসে পূর্বের প্রোটোজোয়া পর্বটি প্রোটিস্টা জগতের একটি আলাদা উপজগৎ হিসেবে স্থান পেয়েছে। বর্তমানে যে আধুনিক শ্রেণীবিন্যাসটা প্রচলিত আছে সেই আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী এই অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তাছাড়া এই পূর্ব
শ্রেণীবিন্যাসের পূর্বে প্রোটোজোয়া পর্বটি হচ্ছে 25টা জগতের আলাদা একটি উপজগৎ। তারপরে হচ্ছে অ্যানিমেলিয়া জগতে প্রাণীদের মোট 33টি পর্ব রয়েছে। এই যে আধুনিক শ্রেণীবিন্যাসে যে সকল প্রাণী রয়েছে অ্যানিমেলিয়াতে, অ্যানিমেলিয়া জগতে হচ্ছে মোট 33টি পর্ব রয়েছে। এই 33টি পর্বের মধ্যে সংখ্যাধিক ভিত্তিতে 9টি পর্বকে মেজর বলা হয়। 9টি পর্ব হচ্ছে অনেক বড়, 33টি পর্বের মধ্যে 9টি পর্ব অনেক বড়, আর এই 9টি পর্বকে মেজর বলা হয়, বাকিগুলোকে হচ্ছে নন মেজর পর্ব বলা হয়। আর এই 9টি পর্বের মধ্যে ভাগ আছে। এই 9টি পর্বের থেকে হচ্ছে প্রথম 8টি পর্ব হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, প্রথম 8টি পর্ব হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী এবং শেষের পর্বটি হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। তাহলে আরেকবার রিভিশন দেই যে আধুনিক শ্রেণীবিন্যাসের সকল প্রাণী এই অ্যানিমেলিয়া জগতের অন্তর্গত, আর এই প্রোটোজোয়া পর্বটি 25টা জগতের একটি আলাদা উপজগৎ হিসেবে স্থান পেয়েছে। আর হচ্ছে এই অ্যানিমেলিয়া জগতে মোট 33টি পর্ব রয়েছে। 33টি পর্ব রয়েছে, আর 33টি পর্বের মধ্যে হচ্ছে মোট হচ্ছে 9টি পর্ব হচ্ছে মেজর পর্ব, আর বাকি সব পর্ব হচ্ছে নন মেজর। এই মেজর 9টি পর্বের মধ্যে আবার প্রথম 8টি পর্ব হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী, মানে হচ্ছে এদের মেরুদণ্ড নাই, আর শেষের পর্বের প্রাণী হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। এই যে এখন দেখো যে 9টি মেজর পর্ব দেওয়া আছে। অ্যানিমেলিয়া জগতের পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একানোডার্মাটা এবং কর্ডাটা। এই প্রথম আর যে 8টা, এই যে পরিফেরা থেকে এই যে একানোডার্মাটা, এই 8টা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। এই 8টা কি? এই 8টা হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। আর এই যে 9 নম্বর পর্বটা, এই যে কর্ডাটা, এই শুধুমাত্র কর্ডাটা পর্বটাই হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। আর হচ্ছে এই কর্ডাটার আবার উপপর্ব আছে, যেমন ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। এই ভার্টিব্রাটার আবার কয়েকটা শ্রেণীতে ভাগ করা হয়, যেমন সাইক্লোস্টোমাটা, কন্ডিকথিস, অস্ট্রিকথিস, উভচর, সরীসৃপ, পক্ষীকুল এবং স্তন্যপায়ী। তোমরা অনেকের এটা মনে থাকে না, তোমরা হচ্ছে 3-4 বার এটা রিডিং করে 2-3 বার খাতায় লিখবা, তাহলে দেখবা তোমাদের মনে থেকে গেছে। এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নাই, এমনি মনে থাকবে, কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে। 2-3 বার খাতায় লিখবা, তাহলেই দেখবা সব মনে পড়ে গেছে। তারপর হচ্ছে আমরা এখন মেজর পর্বে চলে যাব। মেজর পর্বে 1 নম্বর পর্ব হচ্ছে পরিফেরা। পরিফেরা হচ্ছে পোরস শব্দের অর্থ ছিদ্র এবং ফেরি শব্দের অর্থ বহন করা। এই পোরস এবং ফেরি দুটো শব্দ মিলিত হয়ে এই পরিফেরা শব্দটি উৎপত্তি হয়েছে। আর হচ্ছে এই পরিফেরা পর্বের প্রাণী সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যে এরা স্পঞ্জ নামে পরিচিত। পৃথিবীতে সর্বত্রই এদের পাওয়া যায়, অধিকাংশ প্রজাতি হচ্ছে সামুদ্রিক, তবে কিছু কিছু স্বাদু পানিতেও বসবাস করে। আর এরা হচ্ছে সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে। তো কি পড়লাম? পোরস শব্দের অর্থ ছিদ্র এবং ফেরি শব্দের অর্থ বহন করা। আর আর হচ্ছে এই দুইটা ওয়ার্ড মিলে হচ্ছে তৈরি হয়েছে পরিফেরা। আর এরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। এদের বেশিরভাগই সামুদ্রিক, তবে কিছু কিছু স্বাদু পানিতে বসবাস করে। এরা সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে। তারপর হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য। এইসব সাধারণ বৈশিষ্ট্য কিন্তু খুব ভালো করে পড়তে হবে, কারণ সৃজনশীল নৈবেদ্যিকে সৃজনশীল প্রশ্নে যদি এই ছবিটা দিয়ে বলে যে সাধারণ বৈশিষ্ট্য বা চিহ্নিতকরণ বৈশিষ্ট্য লেখো, তখন কি করবা? তার জন্য তো সব বৈশিষ্ট্য ভালো মতোই পড়তে হবে। তো চলো আমরা এটা পড়ি। সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে সরলতম। এই 9টি পর্বের মধ্যে যদি বলা হয় সরলতম পর্ব কয়টা, বা সরলতম পর্ব কোনটি, বা সরলতম প্রাণী থাকে হচ্ছে কোন পর্বে, তাহলে হবে পরিফেরা। কারণ পরিফেরা হচ্ছে সরলতম বহুকোষী প্রাণী। এরা কিন্তু এককোষী না, এরা হচ্ছে বহুকোষী। কিন্তু নর্মালি হচ্ছে বহুকোষীরা হচ্ছে টিস্যু গঠন করে, কিন্তু এরা বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করে না। এটা কিন্তু এদের একটি শনাক্তকারী বৈশিষ্ট্য বা সাধারণ বৈশিষ্ট্য, যেটাই হোক বলতে পারো। এরা হচ্ছে সরলতম বহুকোষী প্রাণী। বহুকোষী হলেও এরা টিস্যু গঠন করতে পারে না। দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত।
দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। তোমরা তো ফোম দেখছো না? ফোম যদি পানিতে ভিজিয়ে রাখো তাহলে দেখবা পানির ভিতরে ফোমের ভিতরে অনেক পানি ঢুকে গেছে। কেন ঢুকে? কারণ হচ্ছে ওই ফোমে কিন্তু অসংখ্য ছিদ্র আছে। এখানে স্পঞ্জ বলছে না, স্পঞ্জও কিন্তু অনেকটা ফোমের মতো। তাই এর দেহে অসংখ্য ছিদ্র আছে। আর এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন এবং খাদ্যবস্তু প্রবেশ করে। আমাদের তো খাদ্য গ্রহণ করতে হয়, তেমন অন্য সব প্রাণীদেরও খাদ্য গ্রহণ করতে হয়। আর এদের এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন এবং খাদ্যবস্তু প্রবেশ করে। এই ছিদ্রপথ দিয়ে হচ্ছে এদের অক্সিজেন এবং খাদ্যবস্তু প্রবেশ করে। তারপর হচ্ছে কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না, কিন্তু এদের অন্য একটা জিনিস থাকে, সেটা হচ্ছে নালীতন্ত্র। সেটা তোমরা উপরের শ্রেণীতে জানতে পারবা, আপাতত তোমাদের এখানে নাই। তোমরা এই তিনটেই মনে রাখো যে সুগঠিত কলা, অঙ্গ এবং তন্ত্র থাকে না। তাহলে বৈশিষ্ট্যগুলো কি পড়লাম? এরা হচ্ছে সরলতম, কিন্তু এরা হচ্ছে বহুকোষী, কিন্তু এরা টিস্যু গঠন করে না। দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত, আর এই ছিদ্রযুক্ত ও নালী দিয়েই হচ্ছে তোমাদের হচ্ছে পানির সাথে অক্সিজেন এবং খাদ্যবস্তু প্রবেশ করে। আর হচ্ছে এদের সুগঠিত তিনটি থাকে না, হচ্ছে কলা মানে টিস্যু, আর হচ্ছে অঙ্গ, আর হচ্ছে তন্তু। কতগুলো কোষ মিলে তৈরি হয় হচ্ছে কলা বা টিস্যু, আর টিস্যু মিলে তৈরি হয় হচ্ছে অঙ্গ, আর এই অঙ্গ মিলে তৈরি হয় হচ্ছে তন্ত্র। তার মানে এদের টিস্যু, অঙ্গ ও তন্ত্র কিছুই থাকে না, শুধুমাত্র হচ্ছে কোষ থাকে। তারপর হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। নিডারিয়া, অনেকেই ভাবতে পারো যে প্রথমে সি আছে, তাহলে নিডারিয়া কিভাবে হয়? এই সির উচ্চারণটা উচ্চ থাকে, এটা উচ্চারণ হবে নিডারিয়া। তারপরে হচ্ছে নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম থেকেই এই পর্বের নামকরণ করা হয়। এই নিডোসাইট নামক একটা বিশেষ কোষ, এই নিডোসাইটটা একটা বিশেষ কোষ, আর এই বিশেষ কোষের কারণে একে নিডারিয়া নামকরণ করা হয়। এই নিডারিয়া পর্বের প্রাণীদের একটি নিডোসাইট নামক বিশেষ কোষ থাকে। ইতিপূর্বে সিলেন্ট্রাটা নামে পরিচিত ছিল। কেন সিলেন্ট্রাটা নামে পরিচিত ছিল সেটা তোমরা বৈশিষ্ট্যের এখানে জানতে পারবা। তো কি, নিডোসাইট নামক একটি কোষের কারণে এর নামকরণ করা হয়, কিন্তু এটা আগের নামকরণ ছিল হচ্ছে সিলেন্ট্রাটা। এটা হচ্ছে এককভাবে এবং দলবদ্ধ দুইভাবেই বসবাস করে, কিন্তু পরিফেরা হচ্ছে দলবদ্ধভাবে বসবাস করে, কিন্তু নিডারিয়া হচ্ছে এককভাবে বসবাস করতে পারে, আবার দলবদ্ধভাবে বসবাস করতে পারে। এরা সাধারণত ভাসমান কাঠ, পাতা বা অন্য কিছুর সঙ্গে দেহ আটকে মুক্তভাবে সাঁতারও কাটতে পারে। তো নিডারিয়ার সাধারণ বৈশিষ্ট্য, নিডারিয়ার দেহ ভ্রূণীয় কোষস্তর, দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। ভ্রূণের সংজ্ঞাটা তোমাদের মনে হয় এখন নাই, এটা মনে হয় উপরের শ্রেণীতে আছে, একটু পরে জানতে পারবা। সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে দেওয়া আছে যে দেহ দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। এটা মনে রাখবা যে দুইটি ভ্রূণীয় স্তর দ্বারা গঠিত। দেহের বাইরের দিকের স্তরটি হচ্ছে একটো এবং ভিতরের দিকের স্তরটি হচ্ছে এন্ডো। যেমন আমরা বাইরে যেতে এক্সিট এই করি না, একটো মানে হচ্ছে বাইরের দিকে, আর হচ্ছে ভিতরে মানে এন্ডো মানে ইন মানে হচ্ছে ভিতরে, তার মানে ভিতরের দিকে হচ্ছে এন্ড্রো, আর বাইরের দিকেরটা হচ্ছে একটো, তার মানে হচ্ছে দেহের বাইরের দিকের স্তরটি হচ্ছে একটোডাম এবং ভিতরের দিকের স্তরটি হচ্ছে এন্ডোডাম। আর এই একটোডাম এবং এন্ডোডামের মাঝে এক ধরনের তরল পদার্থ থাকে যার নাম হচ্ছে মেসোগ্লিয়া। কিন্তু এখানে তোমাদের ওটা দেয় নাই, ওইটা তোমরা পরের শ্রেণীতে মনে হয়, হ্যাঁ পরের শ্রেণীতে দশম শ্রেণীতে জানতে পারবা। তারপরে হচ্ছে আপাতত মনে রাখো যে এই দুটি স্তরের মধ্যে একটি তরল পদার্থ থাকে, সেটার নাম হচ্ছে মেসোগ্লিয়া। তারপরে হচ্ছে দেহ গহ্বরকে সিলেন্ট্রন বলে। এই যে দেহ গহ্বরকে সিলেন্ট্রন বলে, এই সিলেন্ট্রন থাকে বলেই ওই সিলেন্ট্রাটার নাম হয়েছিল আগে, কিন্তু এখন হচ্ছে ওই নিডোসাইট কোষ, বিশেষ ধরনের কোষ থাকে না, সেজন্য হচ্ছে নিডারিয়া নামকরণ করা হয়েছে। আর এই দেহ গহ্বরকে সিলেন্ট্রন বলে। এই দেহ গহ্বর সিলেন্ট্রনের কাজ কি? এরা একাধারে হচ্ছে পরিপাক এবং সংবহনে অংশ নেয়। কে সিলেন্ট্রন। তারপর হচ্ছে একটোডাম,
মানে বাইরের দিকে নিডোসাইট নামক একটি বিশেষ ধরনের কোষ থাকে। এই যে বাইরের দিকে হচ্ছে নিডোসাইট নামক একটি বিশেষ কোষ থাকে, আর এই কোষগুলো দ্বারা শিকার ধরা, আক্রমণ এবং চলন কাজে অংশ নেয়। যেহেতু একটি বাইরে একটোডার্ম, তাহলে বাইরের সাইড থেকেই তো শিকার ধরা হয়, আত্মরক্ষা করা হয়। এন্ডোডার্ম থেকে তো আর শিকার ধরা হবে না, আত্মরক্ষা হবে না, চলনও হবে না, কারণ বাইরের দিকগুলোই তো আত্মরক্ষা করে বা চলন সহায়তা করে। সেজন্য একটোডার্মে নিডোসাইট নামক এক ধরনের বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই যে এইখান দিয়ে থাকে, বাইরের দিকে থাকে। তখন ওই কোষ দিয়ে হচ্ছে শিকার ধরে, আক্রমণ, আত্মরক্ষা করে, চলন ইত্যাদি কাজে অংশ নেয়। এর হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য গেল। এর হচ্ছে উদাহরণ হচ্ছে হাইড্রা। তো আজকে এই পর্যন্তই থাক। পরের ক্লাসে ফুল অধ্যায়টা কভার করা হবে। তারপরে হচ্ছে অধ্যায়টা শেষ হইলে এর অনুশীলনে যেসব নৈবেদিক আছে, তারপরে শূন্যস্থান আছে, তারপরে হচ্ছে সৃজনশীল প্রশ্ন আছে, সবগুলোই সলভ করে দেওয়া হবে। তো make sure subscribe our YouTube channel and hit the bell icon. থ্যাংক ইউ সবাইকে।